সুপ্রিয় শ্রোতা, শুভ সন্ধ্যা। প্রমাণিত অপ্রমাণিত দ্বিতীয় পর্ব শুরু করছি। কথা দিয়েছিলাম প্রতি প্রান্তিকে রাত 9টায় হাজির হব নতুন এপিসোড নিয়ে। সে অনুযায়ী আজ আমার দ্বিতীয় পর্ব। কিন্তু একটি সমস্যা হলো, আমার প্রথম পর্ব প্রচারের পর আপনাদের যে মন্তব্য, উপদেশ, ভালোবাসা, বিরক্তি বা অনেকে যে প্রশ্ন করেছেন তার উত্তর আমি এই এপিসোডে দিতে পারছি না। আমি আসলে প্রথম 4টি পর্ব একবারে রেকর্ড করেছি। আরো খুলে বলি, 2024-এর সেপ্টেম্বর থেকে 2025-এর ফেব্রুয়ারি পর্যন্ত আমি পারিবারিক কাজে আমেরিকা ছিলাম। তখনই মূলত এই অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়, আর সেখান থেকে কিছু পর্ব রেকর্ড করে আনি পরীক্ষামূলকভাবে। তো এখন এই কটি পর্ব প্রচারের পর আমি এই অনুষ্ঠান নিয়ে আপনাদের ভালো লাগা, মন্দ লাগা, পরামর্শ, প্রশ্ন সবকিছুর উত্তর দেওয়া শুরু করব পরবর্তী পর্বগুলোতে। নিশ্চয়ই প্রতিটি পর্ব প্রচারের পর আপনারা আপনাদের মতামত জানিয়ে অনুষ্ঠানটিকে আরো ভালোভাবে উপস্থাপনে সহায়তা করবেন। বলেছিলাম প্রতি পর্বে থাকবে একটি ঘটনা, আর থাকবে একই ঘটনা কেন প্রমাণিত হয়, আর সেই একই ঘটনা কেন হয় অপ্রমাণিত, সে গোলকধাঁধার গল্প। আমার আজকের পর্ব অগ্রক্রয় বা প্রিএমশন। এই অগ্রক্রয়কে গ্রাম বাংলার মানুষ প্রেমশন বলেই জানে বেশি। এই প্রিএমশন বা অগ্রক্রয় হলো, কোনো কৃষি জমি কেউ বিক্রি করতে চাইলে সেই বিক্রেতাকে কার কাছে প্রথমে বিক্রির প্রস্তাব দিতে হবে, মানে কার এ জমি কেনার অধিকার সবার আগে, সে থেকেই এর নামকরণ অগ্রক্রয়। আজকের ঘটনার নায়ক রহমতুল্লাহ তার পশ্চিম পাকের পৈতৃক ওয়ারিশ সূত্রে প্রাপ্ত 1 বিঘা জমি তার বন্ধু আসলামের কাছে বিক্রি করে 5 লক্ষ টাকায়। কিন্তু আমাদের দেশের বাস্তবতায় সে জমিটি রেজিস্ট্রির সময় জমির মূল্য লেখা হয় মাত্র 1 লক্ষ টাকা, রেজিস্ট্রি ফিস কম দেবার জন্য। আসলাম শহরে থাকে। 5 মাস পর রোজার ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে এসে তার বন্ধুর কাছ থেকে কেনা জমির চারপাশে সীমানা প্রাচীর দেবার ব্যবস্থা করে। রহমতুল্লাহর ভাই বরকতুল্লাহ আসলামকে জিজ্ঞাসা করে, তুমি কেন এ জমির সীমানা প্রাচীর দিচ্ছ? এটা তো আমার ছোট ভাইয়ের জমি। আসলাম জানায়, আজ থেকে 5 মাস আগে এ জমি সে রহমতুল্লাহর কাছ থেকে কিনেছে। বরকতুল্লাহ লোকমুখে একথা শুনেছিল যে পিতার ওয়ারিশান জমি বিক্রি করতে গেলে সে জমিতে ওয়ারিশান ভাই বা বোনের, মানে সহ ওয়ারিশানদের ক্রয়ের অধিকার আগে। আসলাম তাকে যখন জানায় সে 5 লক্ষ টাকায় এ জমি কিনেছে, তখন একটু ঘাবড়ে যায়। এত টাকা দিয়ে তো তার এ জমি কেনার সামর্থ্য নেই। সে তার পরিচিত দলিল লেখকের কাছে যায়। দলিল লেখক জানায়, সাধারণত এদেশের লোক রেজিস্ট্রিতে জমির দাম কম দেখায়, তারা দলিলের নকল তোলে। হাতে চাঁদ পায় বরকতুল্লাহ, এত দামি জমি সে মাত্র 1 লক্ষ টাকায় পাবে। অগ্রক্রয় বা প্রিএমশনের মামলা করে বরকতুল্লাহ। সাক্ষ্য প্রমাণে আদালত দেখে বরকতুল্লাহ নালিশি জমিতে ওয়ারিশ সূত্রে সহ অংশীদার। সে বিক্রির সময় কোনো নোটিশ পায়নি। যেদিন বিক্রির কথা জেনেছে তার 1 মাসের মধ্যেই জমির ক্রয় মূল্য আর ক্ষতিপূরণ দিয়ে বরকতুল্লাহ আদালতে মামলা করেছে। বিচার শেষে মামলায় জিতে যায় বরকতুল্লাহ। হায় হায় করতে থাকে রহমতুল্লাহ আর আসলাম মিয়া। সুপ্রিয় শ্রোতা, চলুন এবার দেখে আসি এই ঘটনার অপর পাশের দৃশ্য। রহমতুল্লাহ যখন আসলামকে তার পৈতৃক ওয়ারিশান জমি বিক্রি করতে চায়, তখন দলিল লেখক তাদেরকে জানায়, পৈতৃক ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমি বিক্রি করতে গেলে প্রথমে সহ ওয়ারিশদের আগে জানাতে হয়। রহমতুল্লাহ তার ভাই বরকতুল্লাহকে জানায়। বরকতুল্লাহ বলে 5 লক্ষ টাকায় এ জমি কেনার সঙ্গতি তার নেই। বুদ্ধি করে রহমতুল্লাহ 2জন সাক্ষী সহ এ কথাটা লিখে নেয় বরকতুল্লাহর কাছ থেকে। তাছাড়া বিক্রির সময় আইনানুগভাবে সহ অংশীদারদের নোটিশও করে। বিক্রি হয়ে যায় জমি ওই একইভাবে। 5 লক্ষ টাকার জমি 1 লক্ষ টাকায় রেজিস্ট্রি হয়। জমি বিক্রির 5 মাস পর রোজার ঈদের ছুটিতে
আসলাম গ্রামের বাড়িতে এসে নালিশি জমিতে সীমানা প্রাচীর দিতে যায়। কথা প্রসঙ্গে প্রকাশ পায় 5 লক্ষ টাকায় বিক্রি হলেও 1 লক্ষ টাকায় রেজিস্ট্রি হয়েছে জমিটি। লোভ জাগে বরকতুল্লাহর মনে। সেভাবে 5 লক্ষ টাকার জমি যদি সে 1 লক্ষ টাকায় কেনার সুযোগ পায়, তবে কেন সে নেবে না? অগ্রক্রয়ের মামলা করে বরকতুল্লাহ। বিচারে প্রকাশ পায় রহমতুল্লাহ আসলামকে বিক্রির আগে সর্বপ্রথম বরকতুল্লাহকে এ জমি কিনবার জন্য প্রস্তাব দিয়েছিল, কিন্তু বরকতুল্লাহ এ জমি কিনতে অস্বীকার করায় বরকতুল্লাহর জানা মতেই 5 লক্ষ টাকায় জমিটি বিক্রয় করে তৃতীয় পক্ষ আসলামকে। আদালত আরও দেখতে পায় যে বরকতুল্লাহ বিক্রির বিষয়টি জানার সুদীর্ঘ 5-6 মাস পর অগ্রক্রয়ের মামলাটি করেছে, যা আইনের নির্দিষ্ট সময়ের পরে। আদালত বরকতুল্লাহর মামলাটি ডিসমিস বা নামঞ্জুর করে। সুপ্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ দেখলাম কিভাবে রহমতুল্লাহ আসলাম মিয়াকে তার জমিটি বিক্রির পর সহ অংশীদার বরকতুল্লাহ জমিটি অগ্রক্রয়ের জন্য মামলা করে এবং জমিটি পায়, আর কেনই বা জমিটি অগ্রক্রয়ের জন্য মামলা করে এবং পায় না। আগেই বলেছিলাম, এই যে একই ঘটনায় মামলা হয় অথচ কোনো মামলা কেউ জিততে পারে, কেউ আবার জিততে পারে না, এই গোলকধাঁধা নিয়েই আমার অনুষ্ঠান প্রমাণিত অপ্রমাণিত। সুদীর্ঘকাল এই প্রমাণিত অপ্রমাণিতর মারপ্যাচ নিয়ে কাজ করতে গিয়ে বুঝতে পেরেছি, আমাদের দেশের বেশিরভাগ মানুষই জানে না কোনো একটি আইনের জটিলতায় তার প্রাথমিক কাজটি কি। আজকের ঘটনায় দেখুন, রহমতুল্লাহ সরল বিশ্বাসে তার বন্ধু আসলামকে জমিটি বিক্রি করেছে। সে জানতো না সহ অংশীদারকে নোটিশ করতে হয়, জানাতে হয় পৈতৃক সূত্রে ওয়ারিশপ্রাপ্ত জমি বিক্রি করতে গেলে। এ প্রসঙ্গে খুব সহজ করে যদি আইনের কথাগুলো বলি, তবে প্রথমেই বলতে হয়, বর্তমান আইন অনুযায়ী শুধুমাত্র উত্তরাধিকার সূত্রে সহ অংশীদাররাই অগ্রক্রয়ের মামলা করতে পারবে। যদিও পূর্বের আইনে ক্রয়সূত্রে সহ অংশীদার বা পার্শ্ববর্তী জমির মালিকরাও অগ্রক্রয়ের মামলা করতে পারত। আরও বলে রাখি, আজকের গল্প কিন্তু কৃষি জমির অগ্রক্রয়ের অধিকার নিয়ে। অকৃষি জমি নিয়েও অগ্রক্রয় চলে, তবে সে গল্প অন্যদিন হবে। প্রিএমশন বা অগ্রক্রয়ের কথা বলতে গিয়ে মনে পড়ে গেল আমার জীবনে প্রথম শুনানির গল্প। আমি জুডিশিয়াল সার্ভিসে যোগ দেবার আগে 9 মাস রাজশাহী কোর্টে প্র্যাকটিস করেছিলাম। আমার সিনিয়র ছিলেন সে সময়ের অন্যতম বিজ্ঞ আইনজীবী মকবুল হোসেন স্যার। আমরা 7-8 জন জুনিয়র তার চেম্বারে কাজ করতাম। তো একদিন দুপুরে অতিরিক্ত জেলা জজ আদালত থেকে আমাদের চেম্বারের একটি মামলার ডাক পড়ল। আমার সিনিয়র সেদিন শহরের বাইরে ছিলেন। মহুরি দৌড়াতে দৌড়াতে এসে আমাকে একটা ফাইল দিয়ে বললেন, রেডি হয়ে নিন, শুনানি করতে হবে। আমি তো আকাশ থেকে পড়লাম। নথিটা একটু নাড়াচাড়া করে গেলাম কোর্টে। আমি দাঁড়িয়ে বললাম, ইওর অনার, আমার সিনিয়র আজ উপস্থিত নেই, সময় চাই। অপরপক্ষ খুব খুশি, কারণ তাদের মামলা যথেষ্ট খারাপ ছিল। মাননীয় জজ সাহেব বললেন, 4 বছর ল পড়েছেন, প্রিএমশনের আপিল, একটি মাত্র পয়েন্ট, এ মামলা আজই শেষ করতে হবে, কোনো সময় দেওয়া যাবে না। আমার কান দিয়ে ধোঁয়া বেরোতে লাগলো, চোখে মুখে অন্ধকার দেখছি, কথা বলতে চাচ্ছি কিন্তু গলা দিয়ে স্বর বের হচ্ছে না। মাননীয় জজ সাহেব আপিলকারীর বিজ্ঞ আইনজীবীকে বললেন, শুরু করুন। উনি ছিলেন রাজশাহী বারের সে সময়ের বাঘা উকিল নজরুল ইসলাম স্যার। উনি বলেন, ইওর অনার, নিম্ন আদালত তামা দিতে বাড়িত মর্মে মামলাটি খারিজ করেছেন। বিজ্ঞ সিনিয়র উনার মামলার গল্পটি বলে আইনের ব্যাখ্যা দিতে শুরু করেছেন। যত সময় যায় দেখি, আরে এ তো আমার সব জানা। দরখাস্তকারী বিক্রির নোটিশ না পেয়ে যেদিন বিক্রির কথা জেনেছে সেদিন থেকে 1 মাসের মধ্যে মামলা করলেও যেদিন জেনেছে বলে দাবি করেছে তা প্রমাণ করতে পারেনি। মাঝে বিক্রি থেকে 1 বছর সময় চলে গেছে। সঠিকভাবেই নিম্ন আদালত তামা দিতে বাড়িত বলে মামলাটি খারিজ করেছে। আপিলকারী পক্ষের সিনিয়রের আর্গুমেন্ট শেষ হতে কোথা থেকে যেন সম্বিত ফিরে পেলাম, গলার স্বর ফিরে পেলাম। বলে ফেললাম 2-4 লাইনে আসল কথা। মাননীয় জজ সাহেব বললেন, আপিল ডিসমিসড, মানে আপিল নামঞ্জুর, অর্থাৎ আমাদের পক্ষ জিতে গেছে। নাটকের শেষ দৃশ্য
তখনও কিন্তু বাকি। আমি সিনিয়রের চেম্বারে ফিরে এসে গাউনটা চেয়ারে রেখে বসেছি। বিজ্ঞ সিনিয়র নজরুল ইসলাম স্যার রুমে এসে বললেন, খুব ভালো করেছো মেয়ে, এই দই মিষ্টি আনো, সেলিব্রেট করি। ওর সিনিয়র থাকলে তো সেই খাওয়াতো। আমরা দই মিষ্টি খেতে শুরু করেছি। পাশের প্লেটে গরম সিঙ্গারার দিকে আমার চোখ। এমন সময় আপিলকারী পক্ষের মক্কেল রুমে ঢুকে সিনিয়র নজরুল ইসলাম স্যারকে যাচ্ছে তাই গালি দিতে লাগলো, যার মূল কথা হলো, আপনারা দুপক্ষ মিলা দই মিষ্টি খান, আমারে হারাইয়া দিয়া, এই যোগসাজশের শুনানি আমি মানি না। এবার ফিরে আসি তামাদি কি, মানে তামাদিতে বাড়িত বা বার্ড বাই লিমিটেশন হয়ে যাওয়া মানে কি। এটা আসলে খুব সহজ একটি ব্যাপার। প্রত্যেকটা মামলাতেই মামলার কারণটি ঘটার পর একটি নির্দিষ্ট সময়ের মধ্যে আদালতে নালিশ জানাতে হয়, মানে মামলা করতে হয়। এটি সিভিল বা দেওয়ানি মামলার ক্ষেত্রে বেশি প্রযোজ্য। আপনারা জেনে রাখুন, কোনো প্রিএম্পশন মামলা দায়ের করতে হবে সর্বশেষ সংশোধনী মতে দলিল রেজিস্ট্রির 2 মাসের মধ্যে। আর যদি আপনি বিক্রির নোটিশ না পেয়ে থাকেন বা বিক্রির বিষয়টি অবগত না হয়ে থাকেন, তবে যেদিন বিক্রির কথা জানবেন সেদিন থেকে 2 মাসের মধ্যে আপনাকে মামলা করতে হবে। সুপ্রিয় শ্রোতা, চলে আসি শেষ কথায়। এই প্রিএম্পশনের কথায় মনে পড়ে গেল জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার ভাইবার কথা। ভাইবা বোর্ডে ঢুকেছি। এ মাথা থেকে ও মাথা পর্যন্ত টেবিল জুড়ে সব পরীক্ষক, কারো চোখে চোখ রাখার ক্ষমতা নেই। রুমে ঢুকবার আগে জল খেয়েছি, কিন্তু ঢুকেই মনে হলো আরো একটু জল খেতে হতো। এক কথা দু কথায় বোর্ডের একজন জিজ্ঞাসা করলেন, আপনি কিছুদিন প্র্যাকটিস করেছেন, লিখেছেন, কোনো মামলা করেছেন কি? আমি অবলীলায় বললাম, প্রিএম্পশন মামলা করেছি। এপাশ থেকে ওপাশ থেকে প্রশ্ন আসতে শুরু করলো। আমিও টুকটাক করে উত্তর দিতে থাকলাম। ভাইবা বোর্ড তো আর জানতো না যে আমার বাবার লেখা ল্যান্ড ল বইটার প্রুফ দেখা কিছুদিন আগে শেষ করেছি, আর সাথে সেদিনের আপিল শুনানির অভিজ্ঞতার কথা। কোথায় যেন শুনেছিলাম ভাইবা বোর্ডে এমনভাবে উত্তর করতে হয় যেন সেই সম্পূরক প্রশ্নটি পরীক্ষকের মুখে তুলে দিতে হয়, যার উত্তর আমি খুব ভালোভাবে জানি। কিভাবে যেন এই প্রিএম্পশন নিয়েই 15-20 মিনিট সময় কেটে গেল। বোর্ড থেকে বের হই সময় মন বলছিল, বড় কোনো অঘটন না ঘটলে জজ হবার স্বপ্ন ঠেকায় কে। সুপ্রিয় শ্রোতা, শেষ করছি আমার আজকের এপিসোড। আপনারা আজকের এপিসোড নিয়ে যার যা প্রশ্ন মনে জাগে করে ফেলুন। আমি সব প্রশ্নের উত্তর নিয়ে প্রতিটি এপিসোডের পর একটি করে এপিসোড করব। শেষ কথাটি আবারও বলি, আমার এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হলো আপনারা যারা আইনের ভাষা, আইনের প্রয়োগ নিয়ে গোলকধাঁধার মধ্যে ঘুরপাক খাচ্ছেন, তাদেরকে সহজ সরল ভাষায় আইনের প্রমাণিত অপ্রমাণিতর মারপ্যাচ থেকে কিছুটা হলেও রক্ষা করা। এজন্য দরকার কেবলমাত্র আপনাদের সহযোগিতা। সাবস্ক্রাইব করুন অনুষ্ঠানটিকে। কে জানে, আপনার একটি লাইক, একটি শেয়ার হয়তোবা বদলে দিতে পারে একটি জীবনকে। আর তাহলে আপনাদের মাধ্যমে আমার এই অনুষ্ঠানের সার্থকতা। ভালো থাকবেন। দেখা হবে আগামী প্রান্তিকে রাত 9টায়। ধন্যবাদ। শুভরাত্রি।